বুঝুন তাহলে এরা এত উন্নয়ন করেছে, এরা বুথ দখল করতে হচ্ছে, বুথে বিরোধীদের এজেন্টকে বসতে দিচ্ছে না। উন্নয়ন বুঝতে পেরেছে, উন্নয়নের নামে শোষণ হয়েছে, শোষণের নামে শোষণ হয়েছে। শাসকের বিপক্ষে ভোট দেবে, শাসক পরাজয় হবে, এই ভয়ে বিরোধী শক্তিকে তারা অ্যাক্সেস দিচ্ছে না। তো আপনাদের বলি একটা কথা, যে আমরা 37টা বুথে রিপোলিংয়ের জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার যে দায়িত্বশীল আছে তার কাছে, বা সরি ওখানকার যারা দায়িত্ব ছিলেন তার কাছে। দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত সেই আমরা কিছু সদর্থক উত্তর পেলাম না। আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সে তথ্যের মধ্যে 40 থেকে 42টা বুথে 90% অধিক আপনার ভোট হয়েছে। কিন্তু আমরা জানি উপনির্বাচনে 90% ভোট হবে একটা বুথে। আর আমরা যে 37টা বুথে রিপোলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এই যে 40-42-এর মধ্যেই 37টাও আছে। মানে কীভাবে এরা ভোটটা লুট করেছে, এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর দেখবেন হাড়োয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই, কারণ কি বলুন তো, এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে। দেখছে হাড়োয়াতে বিজেপি থার্ড করতে যাবে, সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না। এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত। এখানে আইএসএফ সিপিএমের লেফট ফ্রন্টের সমর্থন নিয়ে যে বৃহত্তর লড়াই করছে, এখানে আইএসএফ প্রথম হয়ে যাবে। এখানে আইএসএফ প্রথম হলে সংযুক্ত মোর্চার আর একটা প্রার্থী বাড়বে, আর একটা মানে আপনার প্রতিনিধি বাড়বে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি লড়াই করবে, বিজেপি ক্রমশ কণ্ঠাসা হয়ে যাবে। সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না। আর আমি জানি না ইসিআই কি করছেন, যে এত অভিযোগ পাওয়ার পরেও কীভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছি না। যদি এই চলতে থাকে, আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার। গণতন্ত্রের নামে প্রহসন চলছে, এইটা জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা যদি এইভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কীভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কীভাবে শাসককে গিফট করা যায়, বা যাই হোক না কেন, একটা নতুন পলিসি আনা দরকার। রাজনীতি করতে পছন্দ করি না, তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর আজকে দেখেন, এই আমার আগে আমাদের মাস্টার সাহেব অনেক কথা বলেছেন, তিনি বললেন কি আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, নিজের। শুধু আমার একটুকুই আমি আশা রাখবো, যেখানেই যারাই মুসলিম, এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিবাদ হচ্ছে, অন্তত এটা একবার করে বলুক, মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো আছে, রাজ্য সরকার 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস টাইম দিক, অন্তত রাজ্য সরকার 1 নম্বর খতিয়ান থেকে কেটে কি করুক, আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক। এই প্রতিবাদটা আশা করতে পারি তো তাদের কাছ থেকে। কারণ মুর্শিদাবাদের প্রায় 50 বিঘা কর্মস্থান 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিচ্ছে। 1 নম্বর খতিয়ান মানে কি, সরকারি সম্পত্তি খাস। কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকেও লিজ দিতে পারে। এবার বলুন, আপনার দাদুর কবরটা আছে, যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের, তোমার দাদুর কবর হাতছাড়া হয়ে যাবে, তোমার বাপের কবর হাতছাড়া যাবে, ঈদগাহ চলে যাবে। ঈদগাহটাও তো 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জি সরকার কোনো মদের দোকানকে, ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয়, ঈদগাহর উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে, তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে। যদি হোটেল খুলে ওখানে যদি এ করে, তাহলে ওখানে তো ওখানে আমোদ প্রমোদ হবে। তার বেলায় কাউকে বলতে শুনছি না। এরা কি জানেন, উড়িষ্যাতে কোনো মুসলমানের উপরে, কোনো মানুষের উপরে অত্যাচার হলে এইখানে পশ্চিমবাংলা নেবে, উড়িষ্যায় এই বন্ধ করতে হবে, করতে হবে, ভালো কথা। আর আমাদের যখন আবু সিদ্দিক হালদারকে মারা হলো, তখন এদের মুখে স্যালোটিপ দেয়। যখন হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে মারে, পশ্চিম বাংলা এই ফ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, অপদার্থ বিজেপি সরকার জবাব দাও। ভালো কথা, আমরাও ছিলাম। কিন্তু আমাদের রাজ্যে যখন বাঁকুড়াতে ওর কি মিদ্যা, নাসরুল মিদ্যা, এই 40 বছরের কোটাই বাড়ি বয়স তার, তাকে যখন পিটিয়ে মারলো, সেই মুখে আমি আবার স্যালোটেপ দিয়ে দিলাম। এসে কেসে চলেগা? এটা দ্বিচারিতা নয়? তাহলে এটা বুঝতে হবে আমাকে, কিছু মানুষকে ভাতাজীবী করে রেখেছে, টাকা দিয়ে রেখেছে, ভিন্ন রাজ্যে কিছু হলে রাজ্যে নেবে হই হই করো, আর আমাদের রাজ্যের ব্যাপারে মুখে স্যালোটেপ মেরে দাও। আমরা কি দেখলাম, কর্ণাটকাতে গত কয়েক বছর আগে হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল,
আমাদের রাজ্যে বিশাল প্রতিবাদ হয়েছিল। আর আমাদের রাজ্যে হাওড়া জেলায় আপনার গড়পড় ওই মুখটাতে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল, তখন কারো কথা বলতে দেখিনি। আফরাজুলের সময় অনেকে কথা বলেছে, আমার আনিসের জন্য কাউকে গলা ফাটাতে দেখলাম না। এইটা বলে বলি নওশাদ খারাপ, নওশাদ কি নিয়েছে ব্যাপারটা হচ্ছে। দেখুন কে কি বললো দেখার দরকার নাই। আমরা যেমন আবু সিদ্দিক হালদারের জন্য চিৎকার করেছি, প্রতিবাদ মিছিল করেছি, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আমার হিন্দু সমাজের এক ভাইকেও পিটিয়ে খুন করেছে, তার জন্য কথা বলেছি। আমরা যেমন আফরাজুলের জন্য প্রতিবাদ মিছিল করেছিলাম, আমরা সেই সময় কেরালাতে হেমন্ত রায় বাঁকুড়ার এক ভাইকে তাকেও পিটিয়ে খুন করেছিল, তার জন্য আমরা প্রতিবাদ করি। আর এই জন্য আমাদেরকে অনেকে দেখতে পারে না, কিন্তু কে কাকে দেখতে পারবে না, কে কাকে ভোট দেবে তার জন্য আসেনি। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে। তাই আপনাদের বলবো কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। আপনার আজ থেকে 5 বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন? আপনাকে 2011 সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে রাজ্যে, মুসলমানকে উদ্ধার করতে হবে। রাজ্যের মুসলমানরা ঝাঁপ মারলোকে যে উদ্ধার করবে তার নৌকাতে উঠে গেল, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে মুসলমান যারা ভেবেছিল 2011 আগে ওই স্লোগানকে বিশ্বাস করেছিল যে মুসলমানদের কিছু হবে, কিছু হওয়া তো দূরের কথা। এই বছরে মেডিকেলে এমবিবিএস এ প্রায় 400 ছেলে চান্স পেল না রাজ্য সরকারের অপদার্থতার জন্য, ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? ওটাও বুঝতে পারবেন না, ছেড়ে দেন। আপনারা এখানে বিভিন্ন বুথের মানুষ আছে, একজন হাত তুলে বলুন এই 13 বছরের সরকার আপনাদের একটা নতুন স্কুল তৈরি করে দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে পাড়াতে পাড়াতে মদের দোকান এই সরকার চালু করে দিয়েছে। আদিবাসীদেরকে উদ্ধার করতে নেবে মদের দোকান চালু করে দিয়েছে, দলিতদেরকে উদ্ধার করতে মদের দোকান চালিয়ে দিয়েছে, চালু করে দিয়েছে। 21,000 মদের দোকান চালু হয়েছে পশ্চিমবাংলায়, সার্টিফিকেটে মানে লাইসেন্স প্রাপ্ত। আর ইল্লিগাল মদের দোকান গেঁজা চরস আর বলবেন না, মানে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে। এই উন্নয়ন হয়েছে আপনাদের। আর একজন 2014 সালে হিন্দুদেরকে বাঁচাতে এসেছিল, হিন্দুদেরকে বাঁচাতে এসেছে। দেখুন আপনারা এই ঘটনার সাক্ষী আমরা হয়তো ছিলাম না। অপরাধটা কি? বিয়ের বাড়িতে আমোদ প্রমোদ হয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা নাই, এই কালচারটা কি ডিজে লাগিয়ে ডান্স ফ্যান্স গুলো হয়, লাইটিং ফাইটিং। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের হিন্দু সমাজের মানুষও কিন্তু ওই অর্থে হয় না, গান বাজে সানাই বাজে। তো ওই হচ্ছিল কোনো বাগান বাড়ি হোক কোনো বাড়িতে, একটা ছেলে বাচ্চারি সে অত বোঝে না, পাঁচিলে উঠে বসে বসে দেখছিল। সে দলিত হওয়ার কারণে, পিছড়ে বর্গের হওয়ার কারণে ওকে পাঁচিল থেকে নামিয়ে মেরেছে। এই উন্নয়ন হয়েছে, এই হিন্দুকে বাঁচাতে এসেছে। গাড়ি কিনেছে, ওভারটেক করে চলে গিয়েছে কর্ণাটকে, বলছে তুই আমাকে ওভারটেক করে যাবি, তুই দলিত, তোর গায়ে গন্ধ, তুই আদিবাসী, তোর তুই আমাকে ওভারটেক করে যাবি। তাকে গাড়ি থেকে নেবিয়ে মেরেছে। বড় এক্সইউভি কিনেছে, গাড়ি থেকে নেবে পিটিয়েছে। তুই দলিত হয়ে এক্সইউভি কিনবি? বুঝতে পারছেন? এই উন্নয়ন হচ্ছে। আর কি হচ্ছে? যা যে স্লোগান নিয়ে মোদিজি ক্ষমতায় এসছে, ওই স্লোগান বলে যারা ভোট চাইছে তাদেরকেও 100 টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে। আর যারা মোদিজির এই নাটককে ধরে ফেলে বিরোধিতা করছে তাদেরকেও 100 টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে। কোথায় হচ্ছে উন্নয়ন? উল্টে কি হচ্ছে বলুন তো? আজকে দেখুন একটা আর্টিকেল বেরিয়েছে, আমি পোস্টও করেছিলাম, ওই জন্য আমাকে পার্সোনালি অনেকে ভালো ভালো ভাষা প্রয়োগ করেছে আমার ইনবক্সে এসে। আমি সবাইকে ওয়েলকাম করেছি যে আমার ওষুধ কাজ হয়েছে। কেন আপনার স্বামীজির একটা কথা মনে পড়ে যাচ্ছে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছে। তাহলে স্বামীজির কথাটাই আমার, যে যখন আমার ইনবক্সে এসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, আমি ঠিক জায়গায় আছি। তো পোস্ট করেছিলাম আজকে মধ্যবিত্তরা কেনাকাটা ছেড়ে দিচ্ছে। গরিবদের কথা ছেড়ে দিলাম, মধ্যবিত্তরাও কেনাকাটা ছেড়ে দিচ্ছে, কারণ তাদের হাতে আর টাকা নাই। টাকা কার কাছে? সারা ভারতবর্ষে যে অর্থ তার 90% এই 80%, 80 থেকে 90 এর মধ্যে 10 থেকে 12% মানুষের হাতে। আর বাকি অল্প টাকা নিয়ে আমরা সবাই মিলে টানা হিচড়া করছি। এবার টানা হিচড়া করতে করতে কি করছে? ওই টানা হিচড়ার মধ্যে আমাকে আপনাকে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। কেউ রাম মন্দির, বাবরি মসজিদ, ওয়াকফ, আপনার
ওবিসি হ্যান ত্যান ঢুকে বলে এইটালে তোরা ব্যস্ত থাক, আর ওদের কোশ্চেন করবি নি। কিন্তু কি দেখছি আমরা যারা এখানে আছি, আপনারা যদি 10 লাখ টাকা লোন করেন, চুকাতে হয় কত? 12 লাখ। আর আদানি আম্বানিরা 47,000 কোটি টাকা, সরি 4,700 কোটি টাকা লোন করছে। ওই ধরনের শিল্পপতিদেরকে দিতে হচ্ছে 450 কোটি টাকা। 4,700 কোটি টাকা লোন করেছে, তাদেরকে দিতে হচ্ছে কত? 450 কোটি টাকা দিয়ে মিটিয়ে নিচ্ছে। আর আপনি 10 লাখ লোন করলে 12 লাখ দিতে হচ্ছে। কিন্তু আপনাকে আমাকে কি করছে? ধর্মে ধর্মে লাগিয়ে রেখে দিচ্ছে, ওগুলো ধরতেই দিচ্ছে না, ওরা ওদের কাজ হাসিল করে নিচ্ছে। তাই অনুরোধ আপনাদের কাছে, যেগুলো যা হচ্ছে কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। নিজের বিবেক বুদ্ধি আছে, সেটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করুন যে অ্যাকচুয়াল দেশটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। ধর্মের নামে আমাদেরকে ভাগ করে ক্ষমতায় যেই থাকুক না কেন, সে শুধু আমাদেরকে শোষণ করতে চাইছে, আর কিছুই নয়। যদি হতো অন্তত এতটুকুই বলুক না যে একটা পলিসি রাজ্য কেন্দ্র সরকার আনুক, যে আমার যে ক্ষুধার্থের সংখ্যা 100টার মধ্যে 86টা হিন্দু, ওই অন্তত ওই 86টার রেশন আমি দুবেলার খাবারটা আমি ফ্রিতে পৌঁছে দিই। আমি মুসলিম হিসাবে বলছি, আমি অন্তত বলবো আমার 86টা হিন্দু ভাই বাঁচছে, ওই আমি ওর বিরোধিতা করবো না, অন্তত তার বাড়িতে রেশনটা পৌঁছাক। কিন্তু সেটাও করবে না, ওরা রেশন চুরি করার জন্য লাফালাফি করছে। আপনাকে কি রেশন দেবে? সকলকে আশা করছি সকলে ভাববেন, বুঝবেন, আগামীর জন্য প্রস্তুতি নেন। যে আমাদের দেশের যে সম্প্রীতি ঐক্য ছিল বিনষ্ট করার যারা চেষ্টা করছে, এবং তাদেরকে যারা সাথ দিচ্ছে, দুটো শক্তিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বলার মধ্যে ব্যক্তিগতভাবে কেউ নেবেন না। আমি যতটুকু বলছি আমাদের সমাজের কথা ভেবে, আমাদের সোসাইটির কথা ভেবে। ধন্যবাদ।